ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 3 দিনে এই নিয়ে 2 এজেন্সির 3বার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকালই আপনারা জানেন প্রায় 11 ঘন্টা ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগের দিন মানে রবিবার, সেদিনও সিআইডির সামনে থেকে হাজিরা দিতে হয়েছিল। আমি সুপ্রিয়র কাছে আরও একবার চলে যাব। সুপ্রিয়, আমি তোমাকে থামিয়েছিলাম, যেমনটা বলছিলে তুমি যে আজও একাধিক প্রশ্নমানের মুখোমুখি হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদমই তাই। আমি যে বিষয়টা বলছিলাম যে ভবানী ভবনে ইতিমধ্যে যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তা কিন্তু 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এই ভবানী ভবনের একেবারে 4 তলাতে যে কনফারেন্স রুম রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং মূলত এই যে ডিজে বাজানো হবে এ ধরনের যে মন্তব্য তিনি করেছিলেন নির্বাচনী প্রচার পর্বে, সেই তার যে মন্তব্য বা ভাষণ তার উপরে ভিত্তি করেই কিন্তু একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তভার নেয় এবং তদন্তভার নেওয়ার পরেই শুক্রবার তাকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল এবং আজ বেলা 12টার মধ্যে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং সেই মতোই আমরা যেটা দেখলাম, একদম 12টা বাজার কিছু সময় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এই ভবানী ভবনে এসে পৌঁছন এবং কিছু সময়ের মধ্যে পর থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। এবং এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত যে বিষয়টা আগেও তোমাকে বলার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র কিন্তু একটি জায়গাতে নির্বাচনী ভাষণে এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন বা বক্তব্য রেখেছিলেন এমনটা নয়। ইতিমধ্যেই সিআইডির গোয়েন্দারা তারা যে সমস্ত ফুটেজ সংগ্রহ করেছেন একাধিক নির্বাচনের ভাষণে গিয়েই কিন্তু এ ধরনের বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন। সেই সমস্ত মন্তব্য করার পিছনে তার ঠিক কী উদ্দেশ্য ছিল, কারণ ইতিমধ্যেই 3টি ধারাতে মামলা রুজু হয়েছে, যার মধ্যে 2টি কিন্তু জামিন অযোগ্য ধারা রয়েছে। আর তার এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে যে সমস্ত ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করেছেন সেগুলো বিশ্লেষণ করে তারা যেটা দেখছেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল, যে ধরনের শব্দচয়ন করেছেন সেই শব্দচয়ন করার মধ্যে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল কিনা। তার কারণ যেটা বলা হচ্ছে অভিযোগে যে তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য একেবারে উস্কানিমূলক, প্ররোচনামূলক, এমনকি এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হিংসাত্মক পরিস্থিতি বা হিংসা ছড়াতে পারে। আর তিনি যখন মন্তব্য করছেন তখন কিন্তু আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু ছিল, তার মধ্যেও তিনি এ ধরনের মন্তব্য জেনে বুঝে করেছেন নাকি তিনি হঠাৎ করেই নির্বাচনী প্রচার পর্বে বলে ফেলেছিলেন, এই বিষয়গুলো নির্দিষ্টভাবে জানার জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কতক্ষণ ধরে আজকের এই জিজ্ঞাসাবাদ চলে সেটাও সুপ্রিয় আমাদের সঙ্গে থাকো। সুশোভন আমাদের অপর প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুশোভন, ঠিক এখানে এই সুপ্রিয় যেখান থেকে শেষ করলো যে নির্বাচনী আচরণবিধি লাগু ছিল সেই সময় তিনি এই মন্তব্য করেছিলেন, কিন্তু সেই সময় এই বিষয়টা এতটা সামনে আসেনি বা মামলা অভিযোগ ইত্যাদি সামনে আসেনি। পরে এটা মামলা হলো এবং সিআইডি তদন্ত করছে। সিআইডির এখানে এ বিষয়ে কি কি জানার আছে? দেখুন, আমার সহকর্মী সুপ্রিয় যেমন বলছিল একেবারেই তাই। সিআইডি মূলত এটাই জানতে চাইবে যে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন করেছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি দলের একেবারে একটি শীর্ষ পদে রয়েছেন, তিনি সাংসদ। স্বাভাবিকভাবেই কিন্তু এই বিভিন্ন যে মন্তব্য, এই মন্তব্যগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যে কোনো ব্যক্তি যদি করে তার উপরই দায় বর্তায়। এবং এই জায়গা দিয়ে সুপ্রিয় যেমন বলছিল যে একেবারেই এই বক্তব্য কিন্তু কোনোভাবেই উস্কানিমূলক হচ্ছে এবং তার সঙ্গে অশান্তি ছড়ানো, হিংসা ছড়ানো সামিল। স্বাভাবিকভাবেই এই বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে কেন বলা হয়েছিল তুমি জানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনাসামনি হয়ে কিন্তু একথাই বলেছিলেন তার যুক্তি দিয়ে যে তিনি এই মন্তব্য করেছেন, কিন্তু তার পাল্টা যে মন্তব্যগুলো তাদের অন্য রাজনৈতিক দলের তরফ থেকে করা হয়েছে সেগুলোও কিন্তু উচিত নেই। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এটা বলা যায় যে যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই মন্তব্যের ওপর নির্ভর করেই তদন্তকারীরা আজকে একাধিক প্রশ্ন করবে। প্রশ্নের মূল বা প্রশ্নের কেন্দ্রবিন্দু এটাই থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলের শীর্ষ পদে রয়েছেন, তিনি সাংসদ, তারপরেও কেন এরকম করলেন এই প্রশ্নটা আজকে মুখোমুখি হতে চলেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই ডিজে বাজানো নিয়ে, জানিয়ে মামলা এবং আজকে সিআইডির জেরার মুখোমুখি হয়েছেন তিনি, শুনুন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তিনি 4 তারিখে ভোটের পর যখন তৃণমূল হেরে যান, সবার আগে উনি একটা স্টেটমেন্ট দেন যেখানে রিজু দত্ত স্বীকার করে নিয়েছেন যে 4 তারিখের পরে আপনার একটা মানে তৃণমূল যদি জিতে আসতো তাহলে একটা লিস্ট আগে থেকে তৈরি করা ছিল, যে লিস্টে বলা ছিল যে কারা কারা মানে এলাকা ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ভিত্তিক কাদেরকে মারধর করা হবে,
সেখানে বলা ছিল কিছু মহিলাদের উপর অত্যাচার হবে। সিআইডিকে আমরা একটা চিঠি দিয়ে গেলাম, সিআইডির এডিজি সিআইডি ওনাকে একটা চিঠি দিয়ে গেলাম যে এই বিষয়টাকে তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং রিজু দত্তকে কাস্টাডিতে নিয়ে তাকে ইন্টারোগেশন করা হোক। প্রথমটা আমাদের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই কমপ্লেন আছে, পরবর্তীটায় আমাদের রিজু দত্তের নামে এবং অভিষেক ব্যানার্জি দুজনের নামে কমপ্লেন আছে, কারণ ওটা একই কেসের কানেক্টিং। অভিষেক আমার কেউ হয় না, আর অভিষেকের সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই। তদন্তের জায়গা, এটা একটা সামাজিক বিষয়, কারণ একজন এমএলএ এমপি কখনোই এইভাবে বলতে পারেন না, সে যে কোনো এমএলএ এমপি হোক। এই যে ভোটের আগে এনারা এইসব ভাষণগুলো দিয়ে ভোটটা নেন, পরবর্তীকালে যে এই যে সাধারণ মানুষগুলো উলু খগড়ার মতো মারা যান, তার দায়ভার তো তারা নেন না। আমরা চাই এটাকে বন্ধ হোক, এটা বন্ধ হওয়াটা খুব প্রয়োজন, আগামী দিনে প্রচণ্ড প্রয়োজন। সবসময় শুনে থাকি আইন সবার জন্য বরাবর। আমি এই মামলাটা করে দেখতে চাই যে আইন কি সত্যি করে সবার জন্য বরাবর। এই উক্তিটা, এই বক্তব্যগুলা যদি আপনার আর আমার মুখে থাকতো, তাহলে কিন্তু আমি অথবা আপনি আজকে কারাগারের পিছনে থাকতাম। প্রশাসন আর মহামহিম আদালতের কাছে আবদার করব যে এই মামলার শুনানি হোক, যত থানায় এনার নিয়ে অভিযোগ হোক, সব থানায় ইনি দৌড়ান, আর ইনি বুঝতে পারেন যে একজন সাংসদ হয় এই বক্তব্যগুলা দেওয়ার আগে ওনাকে চিন্তা ভাবনা করা উচিত ছিল। সাফাই অভিযান শুরু হয়েছে, জেলে কেউ আগে কেউ পরে পৌঁছবে, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। পরপর 3 দিন জিজ্ঞাসাবাদটা মনে হচ্ছে কোথাও এক সূত্রে গাঁথা, মানে একজনকে টার্গেট করে না করা হলে পরপর 3 দিন, মানে 2-3 রকম এজেন্সি একজনকে আটকে রাখা, হ্যারাস করা, দীর্ঘক্ষণ ধরে মানসিক চাপ দেওয়া, এটা খুবই সমস্যা। করবার সিআইডি ডাকলে আমি আর কি করতে পারি, আমি তো করতে পারি না, সিআইডি জানে। তবে তৃণমূল আমলে সিআইডি এক পক্ষে ডাকতো, বিজেপির আমলে সিআইডি আরেক পক্ষকে ডাকতো।